আসসালামু আলাইকুম। গল্পের আলাপন চ্যানেলে আপনাদের স্বাগতম। পড়ছি সঙ্গীন হৃদয়ানুভূতি, দ্বিতীয় খণ্ড, পর্ব সংখ্যা ৪২। লিখনিতে জান্নাতুল ফেরদৌস মিথিলা। রুদ্র দৌড়ে ছুটে আসে সিকিউরিটি রুমে, যেখানে আগে থেকে বসে আছে অনিক। অনিক এক পলক আর চোখে তাকায় রুদ্রের দিকে। ছেলেটার গায়ের শার্টটা কেমন কুঁচকে আছে কয়েক জায়গায়, মাথার চুলগুলো কেমন অগোছাল হয়ে কপাল বরাবর লেপ্টে আছে। অনিক রুদ্রের এহেন অবস্থা দেখে মৃদুকে এসে অন্যদিকে দৃষ্টি সরিয়ে ফেলে। রুদ্র কাল বিলম্ব না করে এগিয়ে যায় কম্পিউটার সামনে বসে থাকা আজিজ মিয়ার কাছে। আজিজ মিয়া রুদ্রের এই মুহূর্তে এখানে দেখে সঙ্গে সঙ্গে উঠে দাঁড়ান। বিনম্র শ্রদ্ধায় জিজ্ঞেস করেন, স্যার আপনি এখানে কিছু বলবেন? রুদ্র মাথা ঝাঁকায়, মুখে গম্ভীর্যতার ছাপ ফুটিয়ে তুলে মৃদু গলা খাকারি দিয়ে বলে ওঠে, একটা ছোট কাজ আছে আমার। জি স্যার বলুন, কি করতে হবে আমার? রুদ্র একবার অনিকের দিকে তাকায়, ইশারায় ছেলেটাকে অরিনের কাছে যেতে বলে। অনিকও বাধ্য ছেলের মতো মাথা নাড়িয়ে বেরিয়ে যায় রুম থেকে। অনিক বেরোতে রুদ্র তাকায় আজিজ মিয়ার দিকে, হালকা হেসে আজিজ মিয়ার কাঁধে হাত রেখে বলে, আমার এক কাপ কফি এনে দিতে পারবেন? অ্যাকচুয়ালি মাথাটা ভীষণ পেন হচ্ছে আমার। আজিজ মিয়া তড়িঘড়ি করে মাথা ঝাঁকিয়ে সম্মতি জানিয়ে বলে, হ্যাঁ হ্যাঁ স্যার, এক্ষুনি আনছি, আপনি একটু বসুন। বলেই তিনি এক প্রকার ছুটে গেলেন কফি আনতে। রুদ্র তার চলে যাওয়ার পথে দিকে তাকিয়ে ফোঁস করে নিঃশ্বাস ফেলল। যাক, এবার অন্তত সে নিজের কাজটা স্মুথলি করতে পারবে। রুদ্র তার কোনো সময় নষ্ট না করে নিজে কম্পিউটার সামনে বসে পড়ে। প্রথমে সে নিজের রুমের সিসিটিভি ফুটেজ ফাইলটা অন করে সেখান থেকে গত ১ ঘন্টা সময় ফুটেজ মুছে হাঁপ ছেড়ে বাঁচে ছেলেটা। রুদ্র নিজের কাজে শেষে কম্পিউটার সামনে এসে থেকে উঠে দাঁড়ায়। তারপর নিজের কোমরে দুহাত রেখে ঘাড়টা সামান্য এদিক ওদিক খানিকটা ঘুরিয়ে বিড়বিড় করে বলতে থাকে, হায়, যেখানে যাই এত প্যারা নিতে হচ্ছে না। যেটাই হাতে আসে না কেন আমার, শালার কপাল আমার। অনেক নিজের বনুর কাছে এসে আরেক দফা চমকালো। পুরো ঘরময় ছড়িয়ে ছিটে আছে রুদ্রের বিভিন্ন ফাইলের কাগজ। অনেক নিজের দৃষ্টি আনে অরিনের ওপর। মেয়েটা কেমন মুখ ভার করে বসে আছে কাউচে। অনিকের মুখটা কেমন কু ডেকে উঠল। সে তড়িঘড়ি করে বোনের পাশে এসে বসলো। বোনের ছোট্ট মাথাটা নিজের বুকের সঙ্গে চেপে ধরে আদুরে কণ্ঠে বলল, কি হয়েছে বনু? ওভাবে মন খারাপ করে বসে বসে আছিস কেন বাচ্চা? আর পুরো রুমের এই অবস্থা কেন? ভাইয়ের কথায় নিশ্চুপ রইল অরিন। কি বলবে সে? কিভাবে বলবে তার ডাক্তার সাহেব ঠিক কতটা উন্মাদ হয়ে গেছিল এই কিছুক্ষণ আগে? অরিন ভাইয়ের বুকের দিকে আরেকটু চেপে বসে। বোনের এহেন কাণ্ডে কপাল কুঁচকায়, চিন্তার ভাঁজ পড়ে অনিকে। সে অরিনের ছোট্ট হাতটা নিজের বাম হাতের মুঠোয় নেয়, অন্য হাতে মেয়েটার মাথায় আলতো করে হাত বুলিয়ে জিজ্ঞেস করে, বনু, ও বনু, কি হয়েছে আমার মনিটার? কিসের জন্য মুখ ভার করে আছিস? আচ্ছা, রুদবাই কি তোকে বকেছে? অরিন ভাইয়ের বুকে মাথা রেখে না বলে। অনিক তখন আরও কিছু জিজ্ঞেস করবে তারা কি কেবিনে ঢুকে রুদ্রকে দেখে অরিন ভাইয়ের বুক থেকে মুখ লুকিয়ে ফেলে তৎক্ষণাৎ। রুদ্র সরু চোখে তাকিয়ে দেখলো সবটা। কিছুক্ষণ একইভাবে তাকিয়ে থাকার পর সে ধীর পায়ে এগিয়ে আসে অরিনের সামনে, গম্ভীর কণ্ঠে বলে, চল ওঠ, অনিক বাসায় যাবে, ওকে যেতে দে। অনেক চমকায়, ছেলেটা কেমন হাঁ করে তাকিয়ে রইল রুদ্রের দিকে। কিছুক্ষণ পর নিজের সমস্ত অবাকের রেশ কাটে সে কোনো মতে বলে ওঠে, মানে আমি যাব? মানে আমরা যাব না? অনিকের কথা রুদ্র খানিকটা অনীহা দেখিয়ে অরিনের পাশ ঘেঁষে বসে। অনিক খানিকটা নড়ে চড়ে বসে। এবার সে ভাইয়ের দিকে আর একটু চেপে বসতে রুদ্র আবারও এগিয়ে আসে মেয়েটার ঘা ঘেঁষে বসল। এদের দুজনের এহেন কাণ্ডে হতবুদ্ধির ন্যায় তাকিয়ে আছে অনিক। বেচারা কিছুই যে বোধগম্য হচ্ছে না তেমন। অরিন এবার ভাইয়ের বুকে হাত মাথা উঠিয়ে বসে নতমুখে ভাইয়ের দিকে আরেকটু চেপে বসতে নিলে মৃদু ধমকে ওঠে রুদ্র, এই সমস্যা কি তোর? আমি পাশে বসে থাকলে ভাইয়ের বুকে থাকতে হবে কেন তোর? আমি না থাকলে সেটা অন্য ব্যাপার, কিন্তু এখন তো আমি আছি, তাই নাটক না করে আমার দিকে আয়। অগত্যা এমন ধমকে চুপসে গেল অরিন। মেয়েটা লজ্জালো মুখে মাথা নিচু করে বসে রইল। ছি, ভাইয়ের সামনে এসব কথা শুনতে হচ্ছে তার। মেয়েটা পারছে না লজ্জায় কুঁকড়ে যেতে। রুদ্র কাছের ওপর দু হাত ছড়িয়ে গায়ে এলিয়ে বসে অনিকের উদ্দেশ্যে ফের বলে ওঠে, কিরে, এই ভেজা শরীরে আর কতক্ষণ এভাবে বসে থাকবি? যা, দ্রুত বাসায় যা। অনেক মৃদু হেসে মাথা নাড়িয়ে উঠে দাঁড়ায়। এক পা এগুতেই পেছন থেকে তার হাতের কবজিটা চেপে ধরল অরিন। অনিকের পথযুগল থামল। সঙ্গে সঙ্গে পেছনে তাকিয়ে বনুকে জিজ্ঞেস করলো, কি হয়েছে বনু, কিছু বলবি? অরিন তৎক্ষণাৎ উঠে দাঁড়ায়, ভাইয়ের হাত ধরে বলতে থাকে, আমিও তোমার সাথে যাব ভাইয়া। এহেন কথায়
অনিক বুঝি একটু অবাকই হলো। সে অবাক নেত্রে রুদ্রের দিকে তাকাতেই দেখতে পেল রুদ্র কেমন শান্ত দৃষ্টিতে অরিনের দিকে তাকিয়ে আছে। অনিক তখন অরিনের বোঝানোর ন্যায় বলল, বনু তুই না হয় ভাইয়ার সাথে আয়। আমি না না, আমি তোমার সাথেই যাব, প্লিজ নিয়ে চলো। অনিকের কথা শেষ হবার আগেই কথাটা বলে ওঠে অরিন। এবার যেন এক প্রকার দোলা চলে পড়ে যায় বেচারা অনিক। এক পাশে বনুর কথা, অন্য পাশে রুদ ভাইয়ের আদেশ। কোনটা ফেলে কোনটা রাখবে বেচারা? অনিক বোনকে আরও কিছু বলতে উদ্যত হয়, কিন্তু বোনের মায়াবী মুখখানা দেখে আর বলা হলো না তার। তাই তো ছেলেটা আবার শুকনো ঢুকিলে রুদ্রের দিকে তাকায়, মিনমিনি স্বরে বলে, ভাইয়া আমি না হয় বনুকে। তার কথা শেষ হবার আগে হাতের ইশারায় তাকে চুপ করে দেয় রুদ্র। অনিকও আর কথা না বাড়িয়ে চুপ করে দাঁড়িয়ে রইল। রুদ্র তখন গম্ভীর কণ্ঠে বলে ওঠে, তুই যা অনিক, আমি দেখছি ওকে। অনিক এবার অসহায় চোখে একবার বোনের দিকে তাকায় তো আরেকবার ভাইয়ের দিকে তাকায়। পরক্ষণে সে ফুঁস করে নিঃশ্বাস ফেলে বোনের হাতটা নিজের হাত থেকে ছাড়িয়ে দিয়ে বাদশাদে ওড়েন। মেয়েটা আরেকটু চেপে ধরে ভাইয়ের হাত। অনিক বেচারা বুঝি গলে গেল এমন কাণ্ডে। সে তৎক্ষণাৎ মেয়েটাকে নিজের বাহু ধরে আগলে নিয়ে রুদ্রের দিকে তাকিয়ে বলতে থাকে, সরি ভাইয়া, বনু যেহেতু চাচ্ছে না এখানে থাকতে, তাই আমি ওকে নিয়ে যাচ্ছি, প্লিজ তুমি রাগ করো না। অনিকের এরূপ কথাতে মুখভঙ্গি আগে নেই অপরিবর্তিত রুদ্রের। ছেলেরা শান্ত এবং তীক্ষ্ণ দৃষ্টি এখনও মেয়েটার নতমুখের উপর নিবদ্ধ। ওইটা যদি একবার চোখ তুলে চাইতো তার দিকে, তাহলে নিশ্চিত ছেলেটার এহেন দৃষ্টি উপেক্ষা করার সামর্থ্য থাকতো না তার। কিছুক্ষণ বাদে রুদ্র বসা ছেড়ে উঠে দাঁড়ায়। অনিকার অরিনের দিকে না তাকিয়ে বলে ওঠে, তোরা গাড়িতে গিয়ে বস, আমি আসছি। তুমি আমাদের সঙ্গে যাবে? অনিকের কৌতূহলী প্রশ্নে একবার আর চোখে তাকায় রুদ্র। পরক্ষণে ভরাট কণ্ঠে জবাব দেয়, না, তোকে যেটা বলছি সেটাই কর। অনেক মাথা কাত করে বোনের হাতটা ধরে বেরিয়ে আসে কেবিন থেকে। রুদ্র এক পলক তাকায় তাদের যাওয়ার পানে, তাকে নিজের ডেস্কের সামনে আসে। তারপর সেখান থেকে একটা কাগজ কলম নিয়ে কি যেন লিখলো একটা। লেখা শেষ হতে পৃষ্ঠা ছেড়ে নিয়ে ভাঁজ করে পকেটে গুজে সে। তারপর নিজেই বেরিয়ে গেল কেবিন থেকে। প্রায় মিনিট 10 হলো অনেক অপেক্ষা করছে রুদ্রের জন্য, অথচ রুদ্রের কোনো রূপ দেখা নেই। এদিকে অরিনও যেন হাঁসফাঁস করছে। সে খানিকটা অস্বস্তি নিয়ে ভাইকে বলল, ভাইয়া আর কতক্ষণ ওয়েট করবে? একটু তাড়াতাড়ি গেলে হয় না? অনেক বুঝলো না বোনের এত অস্থিরতার কারণ। ছেলেটা কেমন চিন্তিত গলায় বোনকে বলতে লাগলো, বোনু তুই ঠিক আছিস তো? হঠাৎ করে এত অস্থির লাগছে কেন তোকে? অরিন ভাইয়ের কথার প্রত্যুত্তর না করে চোখ বন্ধ করে মাথা এলিয়ে বসে রইল। ঠিক তখনই রুদ্র আসে গাড়ির কাছে, ছেলেটার হাতে দুটো শপিং ব্যাগ। রুদ্র অরিনের পাশের দরজাটা খুলে দেয়। অরিন অবাক চোখে তাকিয়ে রইল রুদ্রের দিকে, কিন্তু তার এমন অবাক দৃষ্টি কোনোরূপ পাত্তা দিল না রুদ্র। সে অরিনের হাতটা ধরে তাকে গাড়ির ব্যাক সিটে এনে বসায়। তারপর মেয়েটার পিঠের দিকে দুটো কুশন বালিশ সেট করে দিয়ে দিল সযত্নে। হাতে থাকা শপিং ব্যাগ দুটো অরিনের পাশে রেখে রুদ্র অনিকের উদ্দেশ্যে খানিকটা জোরালো কণ্ঠে বলল, অনিক, লিভ আস অ্যালং ফর এ হোয়াইল। অনেক কথাটা শোনা মাত্রই তাড়াতাড়ি করে বেরিয়ে গেল গাড়ি থেকে। সে বেরোতে রুদ্র অরিনের ঘাটটা আলতো করে চেপে ধরে মেয়েটার ওষ্ঠপুট দখল করে নিল। চোখের পলকে এমন কিছু ঘটে যাওয়ায় হতবিহ্বল অরিন। সে নিজেকে ছাড়াতে নিলে তার হাত দুটো একপাশে চেপে ধরল রুদ্র। ছেলেটার অধৈর্য গোলের উষ্ণ স্পর্শে বরাবরের মতো পাগল করেছে অরিনকে। মেয়েটা হৃদস্পন্দনের হার বুঝি বেড়ে গেল কয়েক গুণ। সম্পূর্ণ শরীরে বসে মৃদুমন্দ ঝঙ্কার। রুদ্র গভীর আশ্লেষে নিজের উষ্টপুটের মাঝে টেনে নিচ্ছে মেয়েটার নরম অধর যুগল। মাঝে মধ্যে বসাচ্ছে মৃদু কামড়। প্রায় বেশ কিছুক্ষণ পর রুদ্র অরিনের ঠোঁট জোড়া ছেড়ে দিয়ে মেয়েটাকে নিজের বুকে টেনে নেয়, গভীরভাবে জড়িয়ে ধরে মেয়েটার ক্ষুদ্র দেহখানা। অনেক ঘন ঘন নিঃশ্বাস ফেলছে অরিন। তার হাত দুটো অজান্তে উঠে আসে রুদ্রের পিঠে। কিয়ৎক্ষণ বাদে রুদ্রের বুক থেকে অরিনের মাথাটা খানিকটা উঁচিয়ে তোলে। মেয়েটার চোখের দিকে গভীর দৃষ্টিতে তাকায়। অরিনের গালে আলতো করে একটা হাত রেখে বলতে থাকে, আমি কোনো কাপুরুষ নই অরি, যে কিনা নিজের বউয়ের অসুস্থতার সুযোগ নিতে যাবে। আমার খেয়ালে ছিল আজ তোর মেনস্ট্রুয়াল স্টার্টিং ডে, কিন্তু এটা যে এক্ষুনি শুরু হয়ে যাবে তা জানতাম না অরি। জানলে নিশ্চয়ই তোকে এমন বিপাকে ফেলতাম না আমি। তাছাড়া তুই আমায় একবার বললে দেখতি সানশাইন, আমি যদি তোকে খুব একটা খেয়াল না করতাম তাহলে হয়তো বুঝতেও পারতাম না বিষয়টা। তুই কি আমায় বিশ্বাস করতে পারছিস না জান বাচ্চা? তোর কি সত্যি মনে হয় আমি তোর অসুস্থতা জেনেও তোকে কষ্ট দিতে চাইবো? না আসলে আমি। তার কথা শেষ হওয়ার আগে তার ঠোঁটের ওপর আঙুল চেপে ধরে রুদ্র বলে, হুশ,
আর কোনো কথা নয় সানশাইন, আমাকে এখনও নিজের ভাবতে পারলি না তুই আমায়। কথাটা কেন যেন সম্পূর্ণ করতে পারলো না রুদ্র, হয়তো গলাটা কোনো কারণে ধরে আসছে তার। ছেলেটার চোখ দুটো আজ বড় অদ্ভুত শান্ত দেখাচ্ছে। সে তাই কেমন যেন একটা আহত ভাব। রুদ্র তৎক্ষণাৎ অরিনকে বুক হতে সরিয়ে ধীরে ধীরে সিটে বসায়। অরিন তখন অনুনয় করে বলতে লাগলো, ডাক্তার সাহেব, আপনি ভুল ভাবছেন, আমি আসলে। তার কথার মাঝে রুদ্র তাচ্ছিলের হাসি টেনে ঠোঁটের কোণে হাত বাড়িয়ে মেয়েটার কোমরের পেছনে কৌশল সেট করে দেয়। মেয়েটার দিকে আবারও গভীর চোখে তাকায়, বলে ওঠে, আর কিছু বোঝাতে আসিস না সানশাইন। এবার বোঝাতে এলে হয়তো বুঝে যাব সবটা, কিন্তু বিশ্বাস কর, এবার বুঝে গেলে হেরে যাব নিজের কাছে। আর আমি একদমই চাচ্ছি না হারতে, তাই প্লিজ আর বোঝাতে আসিস না। ঐনের বুকটা কেমন যেন মোচড় দিয়ে ওঠে রুদ্রের এহেন বাক্যে। চোখ জোড়ার কার্নিশে জমা হয় নোনা জল। বুকটায় কেমন একটা হাহাকার লেগে যায় ইতিমধ্যে। সে ছলছল চোখ জোড়া নিয়ে তাকিয়ে রইল রুদ্রের দিকে। রুদ্র পাশে থাকা শপিং ব্যাগ দুটো অরিনের হাতে দিয়ে বলে, বাসায় গিয়ে ফ্রেশ হবি, তারপর এখান থেকে একটা পেন কিলার খেয়ে নিবি। এই বলে সে উদ্যত হয় বের হতে, তখনই পেছন থেকে তাকে জড়িয়ে ধরে অরিন। মেয়েটার হাত দুটো বুকের কাছে সে ঠেকল রুদ্রে। রুদ্র তৎক্ষণাৎ চোখ দুটো বন্ধ করে নেয়। দীর্ঘ এক নিঃশ্বাস ফেলে ভরাট কণ্ঠে বলে ওঠে, খবরদার ওরি, তোর চোখ থেকে এক ফোঁটা পানি নিচে যেন না পড়ে। বাই এনি চান্স এক ফোঁটা পানিও যদি গড়িয়ে পড়ে, তাহলে আই সোয়ার আমি নিজের ক্ষতি করতে দুবার ভাববো না। অগত্যা এমন একটা কথায় হকচকিয়ে ওঠে অরিন। সে তড়িঘড়ি করে রুদ্রকে ছেড়ে দিয়ে নিজের চোখ দুটো মুছে নেয়। নাক টেনে কাঁদো কাঁদো গলায় বলতে থাকে, প্লিজ এমন কথা বলবেন না, আমি কথা দিচ্ছি আমি কাঁদবো না, তবু দয়া করে আপনি নিজের কোনো ক্ষতি করবেন না। রুদ্র শুনল মেয়েটার কথা। অন্য সময় হলে হয়তো এতক্ষণে মেয়েটাকে টেনে বুকে জড়িয়ে নিত, কিন্তু আজ দেখো, আজ কেমন উদাস হয়ে আছে ছেলেটা। রুদ্র আর কিচ্ছু না বলে বেরিয়ে যায় গাড়ি থেকে। এদিকে তার চলে যাওয়ার পথে ছলছল চোখে তাকিয়ে আছে অরিন। মেয়েটা একটু পর পর হাত দিয়ে চোখ মুছেই যাচ্ছে। উদ্দেশ্য, চোখ বেয়ে যদি অশ্রু গড়িয়ে পড়ে। একটু পরে অনিক এসে বসে গাড়িতে। বনির দিকে তাকিয়ে হকচকিয়ে ওঠে অনিক। তৎক্ষণাৎ চিন্তিত গলায় বলতে থাকে, কি হলো বনু, কাঁদছিস কেন, ভাইয়া বকিয়েছে? তড়িৎ মাথা নাড়িয়ে না জানায় অরিন। নাক টেনে টেনে বলে, রোদ ভাই আমায় কখনো বকে না ভাইয়া, সে খুব ভালো, অথচ আমায় দেখো, আমি এই ভালো মানুষটাকে কষ্ট দিয়ে ফেলি। বলে মেয়েটা মুখ খুলে নিঃশ্বাস নিতে লাগলো। হয়তো কান্না আটকিয়ে রাখার দরুন নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে তার। অনেক বোনের এহেন অবস্থা দেখে বিচলিত হলো। সে তক্ষুনি ছুটে এলো বোনের কাছে, মেয়েটাকে বুকে টেনে মাথায় আলতো হাত বুলিয়ে দিতে লাগলো। নরম গলায় বলতে লাগলো, কাঁদো না বনু, ভুল তো মানুষেরই হয়, তুই না হয় ভাইকে সরি বলে দিস, আমি শিওর তোর সরি শুনলে ভাই আর কষ্ট পাবে না। চুপ, এবার কান্না থামা বাচ্চা। অরিন কি বুঝলো কে জানে, সেও শক্ত করে জড়িয়ে ধরে ভাইকে। তক্ষুনি টং করে শব্দ তুলে অনিকের ফোনে একটা মেসেজ আসে। অনিক অরিনকে বুকে চেপে রেখে পকেট থেকে ফোনটা বের করে সামনে ধরে, আর সাথে সাথে দৃশ্যমান হয় রুদ্রের পাঠানো মেসেজটা, গাড়ি ধীরে ধীরে চালাবি আর অরিন খেয়াল রাখবি। অনেক মৃদু হাসলো মেসেজটা দেখে। তার রোদ ভাই মেয়েটার সঙ্গে রাগ করলেও যত্ন নিতে ভুলছে না। এই জন্যই হয়তো তার রোদ ভাই সবার থেকে আলাদা। রাত 10:30। নিজের রুমের বারান্দায় এসে এক মনে দাঁড়িয়ে আছে অরিন। দৃষ্টি তার বাড়ির গেটের দিকে নিবদ্ধ। মেয়েটা অধীর আগ্রহে অপেক্ষা করছে রুদ্র, অথচ এত সময় পেরোনোর পরেও রুদ্র ফিরছে না বাড়িতে। অরিন ক্ষণে ক্ষণে মনে হচ্ছে রুদ্র হয়তো তার উপরে রেগে থাকার কারণে ফিরছে না। অরিন কেমন যেন নিজের কাছে নিজে থেকেই বড় অপরাধী ঠেকছে এই মুহূর্তে। অরিন রুদ্রের চিন্তায় অস্থির হচ্ছে ক্রমাগত। অস্থিরতা পুরো বারান্দায় পায়চারি চালাচ্ছে সে, তবুও অস্থিরতা কমবার নামই নেই তার। খানিকক্ষণ বাদে গেটের কাছ থেকে হর্নের শব্দ ভেসে আসে। অরিন পায়চারি ছেড়ে রেলিংয়ের ধার ঘেঁষে দাঁড়ায়। তার তৃষ্ণার্ত চক্ষুদ্বয় খুঁজে চলেছে পরিচিত মুখটা। কিয়ৎক্ষণ বাদে গাড়ি থেকে বেরিয়ে আসে রুদ্র। এক হাতে টেলিস্কোপ ধরে রাখা, তো অন্য হাতে অ্যাপ্রন ঝুলিয়ে রাখা। ছেলেটার সম্পূর্ণ মুখশ্রী জুড়ে লেপ্টে আছে একরাশ ক্লান্তির ছাপ। রুদ্র ধীর পায়ে এগিয়ে বাড়ির সম্মুখ দুয়ারের দিকে, কিন্তু আজ কেন যেন হলো না তার। ছেলেটা কেমন থমকে দাঁড়ালো এক মুহূর্তের জন্য, তারপর চট করে মাথা উঠিয়ে তাকালো অরিনের বারান্দায়। আর তক্ষুনি তার চোখাচোখি হয় অরিনের সঙ্গে। মেয়েটা কেমন এক দৃষ্টিতে তার দিকেই তাকিয়ে আছে। অন্য সময় হলে হয়তো লুকিয়ে পড়তো, নয়তো খানিকটা লজ্জায় পড়তো, কিন্তু আজ আজ এমন কিছুই হলো না। রুদ্র কিছুটা নির্বিকার হয়ে তাকিয়ে রইল অরিনের পানে। তারপর হুট করে নিজের দৃষ্টি সরিয়ে এনে বাড়ির ভেতরে প্রবেশ করে সে।
অরিন খানিকটা আহত হলো রুদ্রের এমন ভাবভঙ্গিতে। সচরাচর রুদ্র তাকে দেখে এতটা ভাবলেশীন থাকে না, কিন্তু আস্ত থাকলো। অরিনের গোমরা মুখে বারান্দায় ছেড়ে রুমে আসে। পেটটায় যা ব্যথা হচ্ছে না তার, তখনই যে সিঁড়ি বেয়ে একটু নিচে নামবে এটুকু শক্তিও নেই বোধ হয়। মেয়েটা পেটের নিচে বালিশ চেপে শুয়ে রইল বিছানায়। চোখ দুটো ভীষণ রকমের জ্বালা করছে তার, তবু মন খুলে একটু কাঁদতে পারছে না সে। পারবেই বা কী করে? রুদ্র যে তাকে এত বড় একটা কথা বলে দিয়েছে, তারপরও কি আর কাদার কোনো জো থাকে? বলে গিয়েছিলি মাত্র 1 সপ্তাহ লাগবে, অথচ এলি 14 দিন পরে। আর শরীরের এই কি হাল বানিয়েছিস বাবা? মুখটা তো শুকিয়ে গেছে একদম। ছেলেকে কাছে পেয়ে একের পর এক মমতাময়ী কথা বলে যাচ্ছেন জুবাইদা বেগম। শত হলেও মা তিনি। ছেলেকে এতদিন পর চোখের সামনে পেয়ে উদ্বিগ্ন হবেন, এটাই স্বাভাবিক। জুবাইদা বেগম ছেলের হাত টেনে সোফায় বসে নিজেও পাশে বসলেন। শাড়ির আঁচলে ছেলের ঘমার্ত মুখখানা মুছে দিতে দিতে বললেন, খুব কষ্ট হয়েছে এই কয়দিন বাবা। তুই কি ঠিকমতো খাবার খাসনি? চেহারাটা এমন শুকিয়ে গেছে কেন বাবা? কাজের চাপ কি খুব বেশি ছিল? রুদ্র মায়ের উদ্বিগ্নতা দেখে মুচকি হাসলো, তারপর হুট করে মায়ের বুকে মাথা গুঁজে দিল ছেলেটা। জুবাইদা বেগম কথাগুলো আটকে গেল গলায়। ছেলেটা ঠিক কতদিন পরে তার বুকে এভাবে মাথা গুঁজলো হিসেব নেই তার। জুবাইদা বেগম বেজা চোখে হাসলেন একটুখানি। ছেলের মাথা ভর্তি চুলোয় আলতো করে হাত বুলিয়ে দিলেন তিনি। নরম গলায় বলেন, ফিরতে কোনো অসুবিধা হয়নি তো বাবা? রুদ্র সময় নিয়ে মায়ের বুক থেকে মাথা ওঠায়। মায়ের ছলছল চোখ জোড়া আলতো করে মুছে দিয়ে বলে, না কোনো অসুবিধা হয়নি। তুই জানিস রোদ, তুই না থাকায় রোজ তোর ঘরে গিয়ে 1 ঘন্টা খানেক বসে থাকতো জবা। আমি আসতে বললেও আসতো না। সামনে থেকে রাফিয়া বেগমের কথায় সেদিকে ফিরলেন রুদ্র, তারপর আবারও মায়ের দিকে তাকে গম্ভীর কণ্ঠে বলে ওঠে, কেন এমন অবুঝের মতো করো মা? আমি তো বলেই গিয়েছিলাম তাড়াতাড়ি ফিরবো। তাছাড়া রোজ তো নিয়ম করে তোমার সঙ্গে কথাও বলেছি, তাই না? তারপরও কেন এমনটা করো? জোবাইদা বেগম ছেলের কথায় আলতো হাসলেন। হাত বাড়িয়ে ছেলের মাথার চুলগুলো গুছিয়ে দিয়ে বলেন, ও তুই বুঝবি না বাবা, মায়ের মন যে বড্ড অবুঝ হয়। রুদ্র মাকে আলতো করে আগলে নিল নিজের বাহু ধরে। মায়ের হাত পাক ধরে যাওয়া চুলগুলোতে আলতো হাত গুছিয়ে দিল। ঠোঁট ছোঁয় মায়ের কপালে। নরম কণ্ঠে বলে, একদিনও ওষুধ খেয়েছিলে ঠিকঠাক মতো? জোবাইদা বেগম মাথা নাড়িয়ে উত্তর দিলেন। একটু পরেই ড্রয়িং রুমে উপস্থিত হলো বাড়ির কর্তারা। রুদ্র সবাইকে দেখে সালাম দেয়। কবির সাহেব গম্ভীর মুখে সালাম নিলেন। অন্য পাশে বড় সোফায় গা এলিয়ে বসলেন আয়েশ করে। তার পাশেই বসলেন সাব্বির সাহেব আর তায়েব সাহেব। তাসির সাহেব রুদ্রের পাশেই এসে বসলেন। রুদ্র এক ফাঁকে বাবা চাচাদের সঙ্গে কথা বলে নিল টুকটাক বিষয়ে। রাতে 12:15। রাত বহু আগে নামলেও অরিনের চোখে মুখে ঘুমগুলো যেন আজ কোথাও লুকিয়ে আছে সন্তর্পণে। মেয়েটা ক্ষণে ক্ষণে এপাশ ওপাশ ফিরছে, কিন্তু না, ঘুম বাবাজি আর বুঝি ধরা দেবার নয়। অরিন এবার বেজায় বিরক্ত হলো। সে একরাশ বিরক্তিতে মুখ কুচকে শোয়া ছেড়ে উঠে বসে। এক হাতে প্যাটে চেপে খানিকটা ঘুমানোর মৃদু শব্দে মেয়েটা ব্যথায় মুখ কুচকে বসে রইল জড়সড় হয়ে। তখনই তার ফোনে কল আসে। অরিন ফোনটা না দেখে রিসিভ করে কানে ঠেকায়। কিয়ৎক্ষণ বাদে ওপাশ থেকে বেশি আসে তার চিরচেনা কণ্ঠস্বর, দরজা খোল। অরিন চমকায়। তৎক্ষণাৎ ফোনটা কোনো কান থেকে সরিয়ে চোখের সামনে আনে সে। দেখতে পায় এটা সত্যিই রুদ্র। অরিন আর দেরি করলো না একদমই। সে তড়িঘড়ি করে উঠে গিয়ে দরজাটা খুলে দেয়। সামনের দিকে তাকাতেই দেখতে পায় দরজার সামনে শটান হয়ে দাঁড়িয়ে আছে রুদ্র। ছেলেটার হাতে ছোট্ট একটা ট্রে ধরে রাখা, সেটাই কি যেন একটা ঢেকে রাখা। রুদ্র এবার সতর্ক চোখ বোলায় আশেপাশে। পরক্ষণে কাউকে চোখে না পড়ায় সে ঢুকে পড়ে অরিনের রুমে। রুমে ঢুকে হাতের ট্রেটা টেবিলে রাখলো রুদ্র, তারপর তাড়াতাড়ি করে ঘরের দরজা লাগিয়ে দেয়। মেয়েটার কাছে এসে দাঁড়ালো। অরিনটা কেমন হালকা ঝুঁকে দাঁড়িয়ে আছে, বোধহয় পেটে ব্যথায় সোজা করে দাঁড়াতে পারছে না মেয়েটা। রুদ্র তেমন কিছু না বলে মেয়েটাকে তৎক্ষণাৎ পাজা কোলে তুলে নেয়। অরিন হুটহাট ঘটনায় তাল সামলাতে না পেরে ছেলেটার ঘাড় চেপে ধরে। রুদ্র সযত্নে অরিনকে বিছানায় শোয়, তারপর নিজেও বসে পড়ে তার পাশে। হাত বাড়িয়ে বেডসাইড টেবিলের উপর রাখা ট্রেটা থেকে একটা বাটি নিয়ে নেয় হাতে। অরিন শুয়ে থেকে খানিকটা উকিঝুঁকি দিচ্ছে বাটিটায় কী আছে দেখার জন্য। রুদ্র নির্বিকারভাবে আর চোখে দেখতে থাকে মেয়েটার কৌতূহল, কিন্তু মুখে বুঝে আজকে তার কুলুপ এঁটেছে। কোনো কথাই বলছে না সে। অরিন ধীরে ধীরে রুদ্রের হাতের উপর হাত রাখল। রুদ্র তার স্পর্শ পাওয়া মাত্রই শান্ত চোখে তাকালো তার দিকে। অরিন কিছুটা ধরে আসা গলায় বলতে লাগলো, এবারের জন্য ক্ষমা দিন না ডাক্তার সাহেব, কথা দিচ্ছি এমন ভুল আর কোনোদিন করব না। রুদ্র মেয়েটার এহেন কথার পিঠে মনও রইল।
সে নিজের দৃষ্টি সরিয়ে আনে অরিনের উপর থেকে। হাতে থাকা বাটিটা বিছানার উপর রেখে বলে, উপর হয়ে শুয়ে পড়ো অরি। অরিন হতবিহ্বল হয়ে গেল এমন কথায়। ভুল শুনল কি না এই অর্থ সে আবারও জিজ্ঞেস করলো, কি বললেন? রুদ্র ফের শান্ত চোখে তাকায় অরিনের দিকে। আগুনে ভরাট কণ্ঠে বলে ওঠে, উপর হয়ে শুয়ে পড়তে বলেছি। অরিন বাধ্য মেয়ের মতো রুদ্রের কথা অনুযায়ী উপর হয়ে শুয়ে পড়ল। রুদ্র তখন ধীরে ধীরে অরিনের কোমরের উপর থেকে জামাটা আলতো করে খানিকটা উপরে তুলল। তখনই তার সামনে উন্মুক্ত হলো অরিনের ফর্সা কোমরের বাঁক। রুদ্র এক দৃষ্টিতে তাকিয়ে রইল সেদিকে। তার নিঃশ্বাস বুঝে ক্রমশ ঘন হয়ে আসছে। বুকের মাঝে লুকিয়ে রাখা ইচ্ছাটা বুঝি ডানা চাপড়াতে লাগলো সবেগে। রুদ্র শুষ্ক ঢোক গিলে পরপর মেয়েটা আবার এক জ্বালা। মেয়েটার কাছে আসলে তার গলায় বুঝে খরার দেখা মিলে। এই যেমনটা এখন হচ্ছে। রুদ্র জিভ দিয়ে নিজের শুষ্ক ঠোঁটজোড়া খানিকটা ভিজিয়ে নেয়। তারপর সামনে রাখা বাটিটা থেকে কুসুম গরম অলিভ অয়েলটা হাতে মেখে নেয় একটু ভালো করে, হাতের তালু থেকে পরক করে। তেলের উষ্ণতা আদৌ সহনীয় কিনা, এটুকু গরম তার সানশাইনের শরীরে সইবে কিনা। তখনই রুদ্রের মনে হলো তেলের এই মৃদু উষ্ণতা অরিনের গায়ে সইবে। তখনই সে ধীরে ধীরে নিজের হাতের এক হাত রাখে অরিনের কোমরে। তার হাতের স্পর্শে পেতেই খানিকটা কেঁপে ওঠে অরিন। অস্থিরতায় তৎক্ষণাৎ বালিশে মুখ গুজে ফেলে মেয়েটা। রুদ্র কিছুক্ষণ একই ভঙ্গিতে বসে রইল, হয়তো মনে মনে নিজেকে শক্ত রাখার বৃথা চেষ্টা চালাচ্ছে ছেলেটা। কিছুক্ষণ পর রুদ্র নিজের দুহাতে আলতো করে মালিশ করতে লাগে অরিনের কোমরে। মেয়েটা আরাম পেয়ে চুপচাপ শুয়ে রইল উপর হয়ে। অথচ তার আরাম লাগলেও এদিকে ছেলেটার অবস্থা দেখার মতো। রুদ্র হাত যতবার অরিনের কোমরে লেপটে যাচ্ছে ঠিক ততবার ছেলেটার মনের সুপ্ত ইচ্ছেগুলো মাথাচাড়া দিয়ে উঠছে। শত হলেও একজন প্রাপ্তবয়স্ক পুরুষে মনের মাঝে এমন অনুভূতি জাগা হওয়া নিতান্তই স্বাভাবিক। রুদ্র অরিনের কোমরে মালিশ শেষ করে এবার সোজা হ। আরাম পেয়ে অরিন চোখ প্রায় নিভু নিভু। সে ঘুম জড়ানো কণ্ঠে বলে, না, এভাবেই আরাম লাগছে ব্যাস। মেয়েটার এমন ঘুম জড়ানো কণ্ঠই যথেষ্ট ছিল ছেলেটাকে আরেক ধাপ পাগল করতে। এমনিতে মেয়েটার কোমরে মালিশ করে তার অবস্থা কাহিল, তার উপর এখন আবার এহেন কণ্ঠ। রুদ্র চোখ মুখ বন্ধ করে নেয়। পরপর কয়েকটা শুকনো ঢোক গিলে নেয় ইতিমধ্যে। কিয়ৎক্ষণ বাদে রুদ্র বহু কষ্টে নিজেকে সামলিয়ে অরিনের দিকে চোখ মেলে তাকায়। হাত অরিনের ঘাড়ের উপর থেকে চুলগুলো আলতো করে সরিয়ে সেখানটায় পরপর কয়েকটা চুমু খেয়ে বসে অধৈর্য ছেলেটা। অরিন মৃদু নড়ে চড়ে ওঠে। ঘাড়ের কাছে উষ্ণ নিঃশ্বাসের স্পর্শ পেতেই ঘুম ঘুম চোখ মুহূর্তে খুলে যায় তার। সে তৎক্ষণাৎ হক চোখে ওঠে, পেছনে তাকায়। দেখতে পায় রুদ্র কেমন নেশালো চোখে তার দিকেই তাকিয়ে আছে। অরিন শুকনো ঢোক গিলে মিনমিনি সরে বলেন, ডাক্তার সাহেব। রুদ্র আলতো হাসে। মেয়েটার মুখের উপর এসে আছড়ে পড়া চুলগুলো আলতো করে সরিয়ে দিয়ে কানের পিঠে গুঁজে দেয়। তারপর অরিনের ললাট বরাবর একটা ধীর চুমু এঁকে দিয়ে বলে, খারাপ লাগছে? অরিন বুঝে নিজেকে আটকে রাখতে পারল না। সে ঝট করে জড়িয়ে ধরল রুদ্রকে। রুদ্রের শার্টের পিঠের অংশ খামচে ধরে কাঁদো কাঁদো গলায় বলতে লাগলো, আমার সত্যি অনেক বড় ভুল হয়ে গেছে ডাক্তার সাহেব। আমি সত্যিই দুঃখিত। আসলে আমি ভেবেছিলাম আপনি হুট করে বিষয়টা জানলে হয়তো কষ্ট পাবেন, তাই আমি বাকি আর বলতে পারলো না অরিন। তার আগে তার ঠোঁটজোড়া দখল করে নেয় রুদ্র। ঠোঁটের উষ্ঠপুটে উষ্ণ স্পর্শ নিজেকে কেমন পাগল পাগল লাগছে অরিনের। কখন যে তার হাত দুটো অজান্তে রুদ্রের ঘাড়ের বেয়ে পেছনে চুলগুলো খামচে ধরেছে সেদিকে সে খবরই নেই মেয়েটার। শুধু কি সেই এমন বেখবর হয়েছে? এদিকে রুদ্র তো বরাবরের মতো উন্মাদ হচ্ছে। তার অধৈর্যগুলো কার্য ধীরে ধীরে যেমন জোরালো হচ্ছে, তেমন তার হাত দুটো হচ্ছে বেপরোয়া। ছেলেটার হাত দুটো বেপরোয়াভাবে বিচরণ চালাচ্ছে অরিনের সর্বাঙ্গে। অরিন মৃদু কেঁপে ওঠে এহেন স্পর্শে। তার শরীরের ভেতর বয়ে যায় কম্পনের যে স্পষ্ট লক্ষণীয়। রুদ্র আস্তে আস্তে অরিনের ঠোঁট ছেড়ে দেয়। ছেলেটা হাঁপাচ্ছে, সেই সাথে মেয়েটাও হাঁপাচ্ছে ভীষণ। রুদ্র এখন কেমন অধৈর্য হলো। সে অরিনের চোয়ালটা আলতো হাতে চেপে ধরে অস্থির গলায় বলে ওঠে, জান, ইউ হ্যাভ ইউ আর লাইক টু হ্যাভ এ ফ্রেঞ্চ কিস। অরিন ঘাবড়ে গেল খানিকটা। এই ছেলে হুটহাট তাকে এসব কি বলে? একবার বাইট কিস, এখন আবার ফ্রেঞ্চ কিস, মানে কিস করার এত প্রকারভেদ আছে? কই, সে তো আগে কখনো শুনিনি এসব। অরিন খানিকটা গলা খাকারি দিয়ে ওঠে, মিনমিনে সুরে বলতে থাকে, ইয়ে মানে এগুলো আবার কেমন চুমু? রুদ্র হাসলো ঠোঁট কামড়ে। অরিনের গোলাপি অধৈর্যটার দিকে এগোতে এগোতে বলল, এগুলি বউকে দেওয়ার মতো চুমু। রুদ্রের এহেন কথায় গলা শুষ্ক হয়ে নেমে এলো অরিনের। বেচারি পরপর কয়েকটা ঢোক গিললেও না, তবুও বুঝি গলাটা ভিজল না একটু। রুদ্র ধীরে ধীরে ঝুঁকে আসে অরিনের মুখের ওপর।
তার ঠোঁট তখন অরিনের ঠোঁট ছুঁয়েছে, তখনই চোখ কুঁচকে মুখটা অন্যদিকে ঘুরিয়ে ফেলে অরিন। ব্যস্ত গলায় বলে ওঠে, আমি পানি খাবো। এমন একটা মুহূর্তে অরিনের এহেন কাণ্ডে মেজাজ খারাপ হলো রুদ্রের। কই, সে একটা রোমান্টিক মোড়ে ছিল, আর তার বউ কি করলো? মোড়টা একেবারে 12টা বাজিয়ে ছাড়লো। এজন্যই মানুষ হয়তো বলে পিচ্ছি পোলাপান বিয়ে করা ঠিক না। এরা সময় সুযোগ বুঝে না। রুদ্র ফুস করে নিঃশ্বাস ফেললো খানিকটা। মেজাজটা তার এমন খারাপ হচ্ছে না, হয়তো বলে বোঝানো মুশকিল, তবুও ছেলেটা ভরাট ধৈর্যশীলের মতো দাঁতে দাঁত চেপে বলে অরিনের উপর থেকে তার উপর শক্ত মুখে অরিনের ধীরে ধীরে শোয়া ছেড়ে উঠে বসে। হাত বাড়িয়ে বেডসাইড টেবিলের ওপর থেকে এক গ্লাস পানি এনে এগিয়ে দেয় অরিনের দিকে। অরিনও ছু মেরে রুদ্রের হাত থেকে গ্লাসটা নিয়ে ঢকঢক করে পুরো পানিটা শেষ করে ফেলে। রুদ্র সরু চোখে তাকিয়ে রইল অরিনের দিকে। মেয়েটার অবস্থা দেখে মনে মনে হলো এই মুহূর্তে পানিটা বুঝি বেশ দরকার ছিল তার। অরিন পানিটাকে মাথা নিচু করে রাখলো, চোখ দুটো তুলে উপরে তাকাতে পারছে না মেয়েটা। না জানে তার ডাক্তার সাহেব কি না কি মনে করে তাকে। রুদ্র এবার অরিনের হাত থেকে পানির গ্লাসটা সরিয়ে রাখে টেবিলের ওপর। তারপর মেয়েটা চোয়াল আলতো করে চেপে ধরে মুখটা সামান্য উঁচিয়ে তোলে, ভরাট কণ্ঠে বলে, তৃষ্ণা মিটেছে? অরিন অবচরণে মাথা চাকায়। রুদ্র তখন ঠোঁট কামড়ে হাসলো। অরিনের গোলাপি অধজোড়ার এক আঙুলে স্লাইড করতে করতে হাসকি সরে বলো, তোরটা তো মিটলো, এবার আমার তৃষ্ণাটা মেটানো যাক। কথাটা শেষ করেই মেয়েটাকে আরও কিছু বলার সুযোগ না দিলে পাগল ছেলেটা এর আগেই নিজে উদ্ধত দখল করে নিল অরিনের উষ্টপুট। প্রথম দিকে অরিনের উপর ঠোঁটটা হালকা ছোঁয়া দিল, তারপর ঠোঁটটা গভীর করে টেনে নিল নিজের ঠোঁটের মধ্যে। ছেলেটার ব্যাপারও শুষে নিতে লাগলো অরিনের ঠোঁটটা। মাঝে মাঝে নিজের উষ্টপুটের কাজ থামিয়ে দিয়ে শুধু অনুভব করলে নিচ্ছিল মেয়েটার নরম অধৈর্যগুলের গড়ন, তার শরীরে মৃদুমন্দ কাঁপুনি। মেয়েটা জোরালো নিঃশ্বাসের গতি রুদ্র থমকায়। মেয়েটার বদ্ধনেত্র যুগলের পানে তাকিয়ে রইল নেশালো চোখে। এদিকে অরিনটা যে সে কখন চোখ ধরা বন্ধ করে ফেলেছে এখন এর খেয়াল খোলার নামগন্ধ নেই। ভাবে মন কেউ বুঝে তাকে কঠোর হুকুম দিয়ে রেখেছে চোখ ধরা বন্ধ করে রাখার। অরিন চোখ মুখ বন্ধ রেখে অনুভব করছে রুদ্রের শরীরে উষ্ণ স্পর্শ। তাই ইতিমধ্যে আষ্টে পৃষ্ঠে নিজের সর্বাঙ্গে লেপ্টে রেখেছে তাকে। তার উষ্টপুট আর হৃদয় দুটোই জড়িয়ে আছে রুদ্রের ছায়ায়। তার বুকটাতে কেমন অনিয়ন্ত্রিত তাণ্ডব চালাচ্ছে। তার ফলস্বরূপ নিঃশ্বাস জড়িয়ে আসছে, তার বক্ষ ওঠানামা করছে ধীরে ধীরে। অরিনের মুখ বরাবর আছড়ে পড়েছে রুদ্রের গরম নিঃশ্বাস। মেয়েটা আর বুঝতে বাকি নেই রুদ্র তার মুখের উপর ঝুঁকে আছে। প্রায় অনেকক্ষণ হয়ে যাওয়ার পর একই অবস্থা পেয়ে অরিন ধীরে ধীরে চোখ মেলে তাকায়। দেখতে পায় ছেলেটা কেমন মুগ্ধ দৃষ্টিতে তার দিকে তাকিয়েছে। অরিন তখন কি হলো কে জানে, সে মন্ত্রমুগ্ধ নেই ধীরে ধীরে রুদ্রের গালে নিজের হাত ছোঁয়ায়। রুদ্রের এক হাতে চেপে ধরে সে হাত, তারপর হাতটা অসংখ্য ছোট ছোট চুমু বসিয়ে দেয় সযত্নে। অরিন এক দৃষ্টিতে তাকিয়ে দেখলো ছেলেটার এহেন পাগলামি। রুদ্র তখন অরিনের হাতটা ছেড়ে দিয়ে আরেকটু ঝুঁকে আসে মেয়েটার মুখের ওপর। পরক্ষণে অরিনের সরু নাকটা আলতো করে কামড় বসিয়ে দেয়। অরিন মুচকে হাসলো, মৃদু ব্যথায় ঘুমিয়ে উঠল খানিকটা। রুদ্র থমকায়। সে ঠোঁট নামিয়ে আনে অরিনের থুতনির কাছে, সেখানে আলতো করে বসিয়ে দেয় মৃদু কামড়। অরিন আর সইতে না পেরে রুদ্রের শার্টের কলার আঁকড়ে ধরে। রুদ্র মিহি হাসলো, অরিনের থুতনি ঠোঁট রেখে বলল, শার্টটা খুলে ফেললে সমস্যা হবে তোর? অরিন চুপ করে পড়ে রইল বিছানায়। রুদ্র শার্ট খোলার কথা শুনতে বুকটা কেমন ঝিমি ঝিমি শব্দ হচ্ছে। তার মনে হচ্ছে কেউ একটু কান পাতলে স্পষ্ট শুনতে পাবে তার আওয়াজ। রুদ্র মেয়েটার অবস্থা দেখে বাঁকা হাসলো। অরিনের উপর থেকে উঠে এসে অরিনকে ধীরে ধীরে শোয়া ছেড়ে উঠিয়ে বসায়। অরিন তখন নতমুখে বসে আছে, মাথাটা বুঝে তার আজ তুলবেই না। রুদ্র ফের দুষ্টু হাসলো। অরিনের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে বলল, বেব, শার্টটা একটু খুলে দে তো। ভরকে যায় অরিন। চট করে চোখ খুলে রুদ্রের দিকে তাকায় সে। কি শুনলো সে? ডাক্তার সাহেব তাকে শার্ট খুলে দিতে বলছে? এর চেয়ে ভালো হতো না যদি সে বলতো দম আটকে মরে যেতে। অরিন এহেন অবাক দৃষ্টিতে এক প্রকার বুড়ো আঙুল দেখিয়ে রুদ্র আবারও তাড়া দিয়ে বলল, কি হলো? এভাবে ঢ্যাপ ঢ্যাপ করে তাকিয়ে থেকে চোখ বন্ধ করে গিলে খাচ্ছিস কেন? তাড়াতাড়ি শার্টটা খুলে দে। অরিন তৎক্ষণাৎ নিজের দৃষ্টি সরিয়ে আনে রুদ্রের উপর থেকে। মিনমিনি স্বরে বলে, ইয়ে মানে আমি আবার ইয়ে মানে? এসব ইয়ে মানে সাইডে রেখে তাড়াতাড়ি শার্টটা খুলে দেয়। রুদ্রের এরূপ কথা এবার বোঝে সত্যি সত্যি দম আটকে আসছে মেয়েটার। এমনিতে লোকটার শার্ট ছাড়া দেখলে বুকের ভেতর তোলপাড় ওঠে তার। এখন আবার লোকটা বলছে তাকেই শার্ট খুলে দিতে। অরিন নির্বিকার হয়ে বসে রইল নিজ জায়গায়। তা দেখে রুদ্র ঠোঁট কামড়ে হাসে নিঃশব্দে। মেয়েটাকে জ্বালাতে কতবার বেশ ভালোই একটা সুযোগ পেয়েছে সে। এই সুযোগ কি আর অত সহজে হাতছাড়া করা যায়? রুদ্র এবার কিছুটা এগিয়ে আসে অরিনের কাছে। মেয়েটার উরুরি
ইচ্ছে করে হাত বুলাতে লাগলো সে। অরিন যতই চাইছে দূরে সরতে, ছেলেটা বুঝি ততই আঁকড়ে ধরে রাখছে। রুদ্র এবার হাসকে সরেই বলল, শার্টটা খুলবি নাকি অন্য কিছু করবো বউজান? অরিন তৎক্ষণাৎ মাথা উল্টে মাথা নাড়িয়ে বলে, এই না না, আমি খুলে দিচ্ছি। বলে সে খানিকটা এগিয়ে আসে রুদ্রের দিকে, কাঁপা কাঁপা হাত দিয়ে ধীরে ধীরে রুদ্রের শার্টের বোতামগুলো খুলতে থাকে। প্রতিটা বোতাম খুলতে গিয়ে মেয়েটার বুঝি কাহিল অবস্থা। রুদ্র একদৃষ্টিতে তাকিয়ে দেখলো মেয়েটার অস্থিরতা। শার্টের সবগুলো বোতাম খুলে দিয়ে অরিন সরতে নিলে তার কোমর চেপে ধরে রুদ্র। অরিন ভ্রু কুচকে তাকায়, ইশারা জিজ্ঞেস করে, কি হয়েছে? রুদ্র মুচকি হাসে। মেয়েটার কানে লতি হালকা কামড় দিয়ে ফিস ফিস করে বলে, শুধু বোতাম খুলতেই হবে? শার্টটা গা থেকে কে করে দিবে বৌজান? অরিন মাথা বুঝে তৎক্ষণাৎ ভন ভন করে উঠল। এহেন কথায় মেয়েটা কোনো মতে নিজেকে সামলে নিয়ে বলে, আমি পারবো না। দেখুন আমি অসুস্থ, আপনি প্লিজ এরকম করবেন না। রুদ্র মৃদু হেসে অরিনের থুতনিতে ঠোঁট ছোঁয়। অরিনের আবেশের চোখ বন্ধ করে নেয় নিজের। রুদ্র এটুকুতেই থামল না। সে অরিনের থুতনি বেয়ে নিজের ঠোঁট নামিয়ে আনে মেয়েটার কণ্ঠদেশে। সে একের পর এক গভীর স্পর্শে মাটি তুলে ছেলেটা। অরিনের নিঃশ্বাস ঘন ঘন হয়ে আসছে, সেই সাথে শরীরটা কেমন অবশ হয়ে আসছে ক্রমাগত। রুদ্র এবার কণ্ঠ দিয়ে সে থেকে কামড় বসায়, তারপর সঙ্গে সঙ্গে তার ঘাড় চেপে ধরে অরিন। রুদ্র হালকা হেসে কামড় বসায়, জায়গা আলতো করে শুষে নেয়। অরিন মুখ থেকে তখন অস্পষ্ট স্বরে বেরিয়ে আসে মৃদু শীতলকার। রুদ্র নিজের অবস্থা থেকে বলে, সত্যি এমনটা করা বন্ধ করে দেব সানসেন? অরিন একবার ইচ্ছে করে চট করে না বলে দেবে রুদ্রকে, কিন্তু কথাটা বোঝার আগে আটকে আছে কোথাও, কিছুতেই বেরোচ্ছে না যেন। মেয়েটা পরপর কয়েকটা ফাঁকা ঢোকলে থমথমে মুখে বলল, আপনি উঠে বসুন, আমি আপনার শার্টটা খুলে দিচ্ছি। রুদ্র উঠল না। সে নিজের জায়গা থেকে হাসকি সরে বলল, হুম, এটুকুতে হবে না, আমার আমার আরও কিছু চাই সানসে। ওরেন থমকায়, রুগুজকে তাকায় রুদ্রের বানে সন্ধিহান গলায় বলে, আরও কিছু মানে? রুদ্র এবার অরিনের কণ্ঠদেশ হতে মুখ ওঠায়, মেয়েটার দিকে গম্ভীর চাহনি দিয়ে বলে, আমার তোকে লাগবে সানসেন, খুব কাছে লাগবে, গভীরভাবে, একটু কাছে থেকে চাই। যতটুকু কাছে এলে তোর প্রতিটা নিঃশ্বাসের ওঠানামা শব্দ স্পষ্ট কানে আসবে আমার। তোর হৃৎস্পন্দের প্রতিটা আন্দোলন যেন গভীরভাবে হৃদয়ে ঝড় তুলবে আমার। তোর সর্বাঙ্গ জুড়ে থাকবে আমারই বিচরণ, এটুকু কাছে চাই। তোর আর মাঝে কোনো অদৃশ্য দেয়াল থাকবে না, এটুকু কাছে চাই। বল না, তুই আসবি আমার কাছে, দিবি আমাকে এতটুকু গভীরভাবে স্পর্শ করার অনুভূতি? ও সানশাইল, বল না বৌজান। অরিন গভীর চোখে তাকিয়ে রইল রুদ্রের দিকে। ছেলেটার মুখনিসৃত বাক্য প্রতিটাই তার ছোট্ট হৃদয়খানায় ঝড় তুলবার জন্য যথেষ্ট। রুদ্র এতক্ষণ অপেক্ষা আছে অরিনের জবাব শোনার জন্য। ছেলেটার চোখে মুখে স্পষ্ট অস্থিরতার ছাপ। কিছুক্ষণ বাদে অরিন নিজেই দু হাতে আলতো করে রাখলো রুদ্রের দুগালে। নিচের মুখটা সামান্য এগিয়ে এনে রুদ্র ঠোঁটের কোণে ঠোঁট ছোঁয় আলতো করে। রুদ্র আবেশে চোখ জোড়া বন্ধ করে নেয়। নিজের হাত দুটো ইতিমধ্যে চলে গেছে অরিনের কোমরের ওপর। অরিন এবার আস্তে আস্তে রুদ্রের সারা মুখে স্পর্শ এঁকে দেয়। রুদ্র চোখ বন্ধ করে অনুভব করছে মেয়েটার এমন স্পর্শ। অরিন থমকালো শুধু, কিন্তু মুহূর্তের জন্য। তারপর হুট করে রুদ্রকে জড়িয়ে ধরল গভীরভাবে। রুদ্র মেয়েটাকে মিশিয়ে নিয়ে নিজের সঙ্গে। অরিন তখন ধীরে ধীরে মুখ খোলে, দিলাম তো, দিলাম তোমায় রুদ ভাই, আজ থেকে আমিটাকে সম্পূর্ণ তোমার করে দিলাম। তোমার বউজানকে আজকে থেকে তোমার হলো। রুদ্র এক মুহূর্তের জন্য থমকায়, তার সম্পূর্ণ শরীরটা কেমন যেন একটা শিরশির বয়ে গেল। ইতিমধ্যে অরিন তাকে ছেড়ে দিয়ে ছেলেটার মুখের দিকে তাকায়, দেখতে পায় রুদ্র কেমন নেশালো চোখে তার দিকে তাকিয়ে আছে। অরিন লজ্জালো হাসি আসলো খানিকটা। তার নিচ থেকে রুদ্রের শার্টটা ধরে ধীরে ধীরে কাঁধে হাত নামিয়ে দিল সযত্নে। রুদ্র তখনও নিজের ভঙ্গিতেই বসে দাঁড়িয়ে আছে মেয়েটা দিকে তাকিয়ে। অরিন বেশ কিছুক্ষণ মনোযোগ দিয়ে তাকিয়ে রইল রুদ্রের দিকে। রুদ্রের উন্মুক্ত পেটানো দেহখানা বরাবরের তার হৃদয়ের কঠিন তোলপাড় তুলে। আজও যে এর ব্যতিক্রম ঘটল না। ছেলেটা শক্তপোক্ত বাইপেসগুলো কেমন ফুলে ফেঁপে আছে। লম্বা চওড়া কাঠটা বুঝি সগরূপে বুঝিয়ে দিচ্ছে মানুষটা হয়তো ভীষণ যত্ন নেয় তার শরীরের। অরিন নিজের খেয়ে হারালো। তৎক্ষণাৎ চোখ দুটো সরিয়ে নিল অন্যদিকে। নিঃশ্বাস নিতেও কষ্ট হচ্ছে তার। রুদ্র মেয়েটার চুলগুলো চেপে ধরে আলতো হাতে অরিনের মাথাটা খানিকটা এগিয়ে এনে হাসকি সরেই বলল,
অ্যাম আই নট সেক্সি হানি? অরিন চোখ বুজে ঠোঁট কামড়ে ধরল নিজে, তা দেখে রুদ্র বুঝি আরেক দফা খেয়ে হারালো। ছেলেটা আবারও ঝাঁপিয়ে পড়লো অরিনের নরম অধৈর্য গলার ওপর। রুদ্র একটু একটু করে তার অষ্টপুটার কার্যক্রম গাঢ় করছে, তার জিভ আলতো করে ছুঁয়ে যাচ্ছে অরিনের ঠোঁটের কিনারা, একেবারে থামছে। তার উপর আবার গভীর করে ঢুকছে, মিশে যাচ্ছে তার ভেতরের অনুভবতে। রুদ্রের এক হাতে তখন অরিনের ঘাড়ের পেছনে, অন্য হাত মেয়েটার কোমরে বাঁধে। বেশ কিছুক্ষণ পর রোদ ছেড়ে দেয় অরিন ছেলেটাকে। ছাড়া পেয়ে চোখ বুজে হাঁপাতে থাকে মেয়েটা। রুদ্র আবারও তার চোয়াল চেপে ধরে নরম হাতে মেয়েটার চোখে চোখ রেখে বলে, বল না সানশাইন। অরিন ধীরে ধীরে ব্যাপক অস্থির হয়ে যাচ্ছে। সে ধীরে ধীরে ঘন ঘন নিঃশ্বাস ফেলে বলে, পাগলা পাগল করেছিস আমায়? পাগল করেছেন আমায় ডাক্তার সাহেব? কতটুকু দেখবেন? অরিন মৃদু হেসে জিজ্ঞেস করলো। রুদ্র তার চোয়াল ছেড়ে দিয়ে বিছানায় দুহাত এলিয়ে দিয়ে বসে ধীর কণ্ঠে বলে, দেখা। অরিন ঠোঁট কামড়ে হাসে। ধীরে ধীরে রুদ্রের একেবারে কাছাকাছি এসে রুদ্রকে ধাক্কা মেরে খাটে শুয়ে দেয়। রুদ্রের বেশ অবাক হলো এতে। হয়তো মেয়েটা এমন কিছু করবে তার বিন্দুমাত্র ধারণা ছিল না তার। অরিন মুচকি এসে রুদ্রের কোমরের উপর বসে পড়ে। রুদ্র তৎক্ষণাৎ বিছানায় মাথা হেলিয়ে চোখ দুটো বন্ধ করে ঠোঁট কামড়ে ধরে নিজের। অরিনও মুখ টিপে হাসে। ধীরে ধীরে রুদ্রের কানের কাছে মুখ এনে দুষ্টু কণ্ঠে বলল, কথা দিচ্ছি ডাক্তার সাহেব, আপনি আজ নিজের আমায় থেমে যেতে যেতে বললেন। রুদ্র কথাগুলো মিলে অরিনের দিকে বাঁকা চোখে তাকিয়ে বলে, আমার এই পেশেন্সের পরীক্ষা নিতে চাচ্ছে সানশাইন। পেশেন্সের? তাহলে শুনে রাখ, তোর ডাক্তার সাহেব ধৈর্যের মাপকাঠি এতটাই নড়বড়ে নয়। অরিন বাঁকা হাসে। রুদ্র বুকের উপর হাত স্লাইড করতে করতে চোখ মেরে বলে, সবার সামনে নড়বড়ে না হলে আমার সামনে কিন্তু বরাবরই নড়বে রে। এই বলে মেয়েটা ধীরে ধীরে ঝুঁকে সে রুদ্রের মুখের উপর মুখ ছেলেটা ঠোঁটের সঙ্গে নিজের ঠোঁট মিলিয়ে নিল অরিন। রুদ্র এবার ভীষণ অবাক হলো। মেয়েটার কাছ থেকে সে এতটা আশা করেনি। মেয়েটার নিজ থেকে করা এহেন স্পর্শে বুকটা কেমন করে যেন মৃদু তোলপাড় হচ্ছে তার। অরিন নিজ থেকে রুদ্রের ঠোঁট কামড়ে ধরে। রুদ্র মৃদু কোকিয়ে ওঠে। অরিন তখন দুষ্ট এসে নিজের রাক্ষসে দেয় রুদ্রের গালে। রুদ্র চোখ বন্ধ করে অনুভব করতে লাগলো মেয়েটার প্রতিটা স্পর্শ। অরিন এবার ধীরে ধীরে নিজের ঠোঁট নামিয়ে আনে রুদ্রের কণ্ঠদেশে। সে তাই প্রথম নাক ঘষে দেয় আলতো করে। রুদ্র তৎক্ষণাৎ চেপে ধরে মেয়েটার কোমর। অরিন থামলো না। আজ বুঝি সে পণ করে নিয়েছে ছেলেটাকে পাগল করে। অরিন আস্তে ধীরে ঠোঁট ছোঁয়ায় রুদ্র কণ্ঠদেশে। রুদ্রের নিঃশ্বাস ঘন হয়ে আসে। সে ঠোঁট কামড়ে ধরে নিচ্ছে। অরিন এবার বেশ কয়েকবার মৃদু কামড় বসায় রুদ্রের কণ্ঠদেশে। রুদ্রের মুখ থেকে অস্পষ্ট স্বরে বেরিয়ে আসে, উফ। অরিন মুচকি হাসে। সে ধীরে ধীরে উঠে আসে রুদ্রের বুকের কাছে। তারপর রুদ্রের বুক বরাবর ঠোঁট ছুঁয়ে দেয় সে। রুদ্র এবার খানিকটা নড়ে চড়ে ওঠে, অথচ সেদিকে কোনোরূপ পাত্তা নেই মেয়েটার। সে রুদ্রের সম্পূর্ণ উন্মুক্ত বক্ষে নিজে ঠোঁট ছুঁয়ে দেয়। এর মধ্যে রুদ্র বেশ কয়েকবার অস্পষ্ট স্বরে কী যেন বলেছে। অরিন এবার রুদ্রের দিকে তাকাতে নেশালো চোখে। রুদ্রের চোখ খুলে ইশারায় ঠোঁট গোল করে চুমু দেখাচ্ছে। রুদ্র কিছু না বুঝতে পেরে ঠোঁট কামড়ে নিচের। অরিন রুদ্রের দিকে তাকিয়ে থেকে ধীরে ধীরে রুদ্রের সম্পূর্ণ বক্ষে আঙুল দিয়ে স্লাইড করতে থাকে। রুদ্র নিঃশ্বাস ক্রমাগত জুড়ে আসছে। ছেলেটার বুকে ওঠানামা ঢেউ বেড়ে গিয়েছে কয়েক গুণ। অরিন এবার নিজের আঙুল দিয়ে আসে ঠোঁট রুদ্রের বরাবর, পেট বরাবর। তারপর নাভি ছুঁয়ে যেই না আরেকটু নিচে নামে অমনি রুদ্র ফট করে বলে ওঠে, হে স্টপ স্টপ সানশাইন স্টপ। আর নিচে নামিস না প্লিজ, আমি হার মানছি, উফ থেমে যা প্লিজ। বলে সে সঙ্গে সঙ্গে শোয়া ছেড়ে উঠে বসে। পাশ থেকে একটা বালিশ উঠিয়ে চেপে ধরে নিজের কোলে। অরিন ছেলেটার এহেন অবস্থা দেখে খিলখিল করে হেসে ওঠে। হাসতে হাসতে বেচারি বিছানায় হেলে পড়েছে। হাসির মাঝেই সে টিপ্পনি কেটে বলতে থাকে, এটুকুতে এই হাল ডাক্তার সাহেব? এই আপনার পেশেন্ট? রোজা তখন অরিনের দিকে তাকাতে তীক্ষ্ণ দৃষ্টিতে ভারী কি গলায় বলে ওঠে, অসুস্থ বলে বেঁচে গেছো মেয়ে, না হলে ঘুমন্ত ভাগ্যে জাগিয়ে তোলা আজকে তোমার কপালে ঠিক কী পরিমাণ শনি লাগতো সেটা তুমি স্বপ্নেও ভেবে কুল পেতে না।